সিনেমাটি শুরু হয় একটা লেডিস পার্লার থেকে। সেখানে একজন বয়স্ক মহিলা একটা মেয়ের চুল কাটছিল। সে ওর কাটা চুলটা নিজের কাছেই রেখে দিতে চাইলো, বাকি চুল দিয়ে হেয়ার এক্সটেনশন করিয়ে নিল। এমন সময় সেখানে ওর বন্ধু লিন্ডা আর নুডুল হাজির হয়। নুডুল পার্লারের ভেতরে ঢুকতে চাইলো না, সে বাইরে থেকেই চলে গেল। ভিন কাঁচা বরফ চিবিয়ে খাচ্ছিল। লিন্ডা মহিলাটিকে জিজ্ঞেস করে যে আর কতক্ষণ লাগবে। মহিলাটি বলল আর বেশিক্ষণ লাগবে না, হয়ে এসছে। ওরা লিফটে করে নিচে নামছিল। লিন্ডা ভিনাকে জিজ্ঞেস করে, তোমাকে এগি আর ডিস্টার্ব করছে না? ভিনা বলল, এগির মনে হয় আর সাহস হবে না। তারপর ভিনা লিন্ডাকে একটা চিঠি দিয়ে বলল, যখন তুমি আমাকে খুব মিস করবে তখন এই চিঠিটা পড়বে। এর পরের সিনে আমরা দেখি রাস্তায় কিছু মানুষ নৃত্য পরিবেশন করছে। এমন সময় ভিনার ঠাকুমা ওকে ফোন করে বলে, মারিয়ানা মানে ওর বোনের স্কুটি পাংচার হয়ে গেছে। ভিনা বলল, ঠিক আছে, আমি দেখছি কিভাবে বাড়ি ফেরা যায়। ওর ঠাকুমা বলল, আমি রান্না করেছি, তুমি বাড়ি ফিরলেই আমরা একসঙ্গে খাবো। এই বলে উনি ফোন রেখে দিলেন। এমন সময় সেখানে দুটো ছেলে স্কুটি নিয়ে আসে। তাদের মধ্যে একজনের নাম ছিল জ্যাকি। লিন্ডা ভিনাকে বলে, আমি জ্যাকিকে বলে তোমাকে বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে আসতে বলছি। প্রথমে ভিনা একটু হেজিটেট করছিল। লিন্ডা জ্যাকির কাছে গিয়ে বলল ভিনাকে একটু বাড়ি পর্যন্ত ছেড়ে দিতে। জ্যাকি বলল, ঠিক আছে, কিন্তু আমাকে মাঝপথে একটা পার্সেল ডেলিভার করতে হবে, তারপরে আমি তোমাকে বাড়ি ছাড়তে পারবো। তো ভিনা রাজি হয়ে যায়। তখনই ফাস্টফুডের দোকান থেকে একটা বাসন নিচে পড়ে যায়। তার শব্দে লিন্ডা চমকে উঠল। ওর মন কুগাই ছিল। ওই জন্য ভিনাকে বলল, চলো আমি আর তুমি ক্যাব বুক করে চলে যাই। কিন্তু জ্যাকি বলল, চিন্তা করো না, আমি আস্তে আস্তে গাড়ি চালাবো। তারপর ওরা চারজনে সেই জায়গা থেকে চলে যায়। এদিকে ভিনা আর জ্যাকির গাড়িকে একটা ছেলে পিছু নিল। কিছু দূর এসে জ্যাকি একটা ছেলেকে ওর পার্সেলটা ডেলিভার করে। তখন ভিনা দেখলো বেশ কিছু ছেলে মোটরবাইকে বসে ওর দিকে দেখছে। ও ভয় পেয়ে জ্যাকিকে সেখান থেকে যেতে বলে। ওই ছেলেগুলো ভিনাদের ফলো করতে করতে একটা ব্রিজের ওপর চলে আসে। তারপর একজন জ্যাকির মাথায় লাঠি মেরে ওদের দুজনকে স্কুটি থেকে ফেলে দেয়। তারপর একটা ছেলে বাইক থেকে নেমে বিনাকে লাঠি দিয়ে মাথায় মারে। ওরা জ্যাকিকেও নৃশংসভাবে মারতে থাকে। তারপর ছেলেটা বিনাকে মাথায় মেরে ওকে মেরেই ফেললো। পরের দিন সকালে পুলিশেরা সেই জায়গায় এসে তদন্ত করছে। ভিনার ঠাকুরদা আর ওর বাবা সেখানে উপস্থিত হয়। সুপারিনটেন্ডেন্ট ইন্দ্রা ওদের সাথে দেখা করে। ভিনার বাবা জিজ্ঞেস করলো যে ভিনার বডি কোথায়। ইন্দ্রা বলল 10 মিনিট আগে ওর বডিকে হসপিটালে পাঠানো হয়েছে। ও আরেকটা পুলিশ অফিসারকে বলে দিল যে ভিনার বাবা আর দাদুকে সেই হসপিটালে নিয়ে যেতে। ভিনার দাদু জিজ্ঞেস করে, এইসব কি করে ঘটলো? ইন্দ্র বলে, যতদূর দেখে মনে হচ্ছে এটা বিশৃঙ্খল ভাবে গাড়ি চালানোর জন্য হয়েছে। ওর দাদু বলল, তোমার কি মনে হয় ওরা নিজেরা এসে এই পুলে ধাক্কা মেরে পড়ে গেছে? ইন্দ্র বলে, আমরা এখনো শিওর নই, তদন্ত চলছে। তখন ভিনার বাবা ও দাদুকে ডেকে নেয়। তখন একটা ছেলে ইন্দ্রাকে এসে বলে, ওর দাদু তো ঠিকই বলেছে, এটা কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে না, কারণ বাইক তো ঠিকঠাক আছে। কিন্তু ইন্দ্রা ওর কোনো কথা না শুনে সেখান থেকে চলে যেতে বলে। ভিনার অন্ত্যেষ্টিক্রিয়ার দিন লোকজনরা আলোচনা করছিল যে ওর মা আর ভাই মালয়েশিয়াতে আছে, তাই এখন আসতে পারবে না। ভিনার ঠাকুমা ওর জামা কাপড়গুলো জড়িয়ে ধরে কাঁদছিল। তারপর সেগুলো আলমারিতে তুলে রাখে। ভিনার মৃতদেহকে ওর ঠাকুমা এসে স্নান করাচ্ছিল। এমন সময় উনি ভিনার গলা শুনতে পেলেন। ভিনা কেঁদে কেঁদে বলছে, আম্মা জান, আমার খুব ব্যথা করছে। কিন্তু এই পুরোটাই ওনার ভুল ধারণা ছিল। উনি কাপড় সরিয়ে ভিনার হাতে একটা গভীর ক্ষত দেখতে পান। তারপর সাবান লাগাতে গিয়ে উনি বুঝতে পারলেন ভিনার পায়েও ক্ষত আছে। পরের সিনে আমরা দেখি ভিনার বোনের সঙ্গে ওর মা ভিডিও কলে কথা বলছে। উনি বললেন মালয়েশিয়া থেকে 1 মাস পরেই উনি ফিরতে পারবেন। অন্যদিকে সেই ছেলেটা ভিনার প্রোফাইল ইন্টারনেটে চেক করছিল। তখনই ও পেছন থেকে একটা মেয়ের গলা শুনতে পায়। কেউ তার কাছে সাহায্য চাইছে। ছেলেটা পিছন ফিরে দেখলো ওখানে কেউ নেই। পরের সিনে আমরা দেখি ভিনার মৃতদেহকে কবরস্থানে আনা হচ্ছে। ওর ঠাকুমা খোঁজ নিল লিন্ডা এসেছে কিনা, কিন্তু সেখানকার কোনো মেয়েই ওখানে লিন্ডাকে আসতে দেখেনি। ভিনাকে কবর দেওয়ার পর সবাই এক এক করে সেখান থেকে চলে যাচ্ছিল। নূর লিন্ডার কাছে গিয়ে বলে যে ভিনার ঠাকুমা তোমার খোঁজ করছিল, তুমি সময় পেলে ওদের সাথে একবার দেখা করে আসবে, কারণ তুমি ভিনা আর ওর ফ্যামিলির অনেক কাছের মানুষ ছিলে। লিন্ডা বলল, আমার খুব খারাপ লাগছে যে আমি ভিনাকে জ্যাকির সাথে যেতে বলেছিলাম। নূর বলল, এতে তোমার কোনো দোষ নেই, এটা একটা অ্যাক্সিডেন্ট। পরের সিনে আমরা দেখি সেলুনের ওই মহিলাটা বলছে, ভিনা আমার ভাইজি লিন্ডার অনেক ভালো বন্ধু ছিল। গতকাল স্কুলে কেউ ভিনার মাথায় চুইংগাম লাগিয়ে দিয়েছিল বলে ও নিজের চুল ঠিক করাতে এসেছিল। ছেলেটা তখন ওনাকে জিজ্ঞেস করে, লিন্ডার কোনো ছেলে বন্ধু কি মোটর স্কোয়াডের সঙ্গে জড়িত আছে? মহিলাটি তখন বলল, না, আমাদের কেউই মোটর স্কোয়াডের সঙ্গে জড়িত নয়, কিন্তু তুমি এসব জিজ্ঞেস করছো কেন? ছেলেটা বলল, আসলে আজকাল মোটর স্কোয়াডের দৌরাত্ম্য খুব বেড়ে যাচ্ছে। তখন ওই মহিলাটি বলল, তোমার যদি মনে হয় যে ভিনা খুন হয়েছে, তাহলে ওর কাছে মাত্র 7 দিনই সময় আছে। কোনো মানুষের যদি দুর্ঘটনায় মৃত্যু হয় আর তার মনের কোনো ইচ্ছা যদি পূরণ না হয়ে থাকে, তাহলে ওর আত্মার শান্তি হয় না, এখানে ওখানে ঘুরে বেড়ায়। আর ও মারা যাওয়ার 7 দিন পরও যদি ওর মনের ইচ্ছা পূরণ না হয়, তাহলে ওর আত্মা কোনোদিনও শান্তি পাবে না। সেই জন্য এটাই খুব ভালো হবে যে ওকে যদি কেউ খুন করে থাকে তারা যেন শাস্তি পায়। পরের সিনে আমরা দেখি লিন্ডা ওর ঘরে একা বসে আছে।
ওর মা ঘরে ঢুকে ওকে কিছু খেয়ে নেওয়ার জন্য বলল, কিন্তু লিন্ডা বলে আমার এখন ভালো লাগছে না, আমি একেবারে ডিনার করে নেবো। এই কথা শুনে ওর মা দরজা বন্ধ করে সেই জায়গা থেকে চলে যায়। তারপর লিন্ডা বিছানায় উঠে ওর ফ্রেন্ডশিপ ব্যান্ডটা দেখতে দেখতে পুরোনো কথা মনে করে। স্কুলের ক্যান্টিনে লিন্ডা, ভিনা আর একটা ছেলে বসে গল্প করছিল। এমন সময় ছেলেটা টেবিলের ওপর ওর ব্যাগটা রাখলো। লিন্ডা আর ভিনা দেখে সেই ব্যাগটাতে ডুম রাইডার্স এর ব্যাজ আর লেবেল লাগানো আছে। ভিনা জিজ্ঞেস করলো, এইগুলো কি তুমি বানিয়েছো? ছেলেটা বলল, হ্যাঁ, আমার এই বানানো জিনিসগুলো সমস্ত ডুম রাইডার্সদের কাছেই আছে। লিন্ডা জানতে পারে ডুম রাইডার্সই হচ্ছে আসলে মোটর স্কোয়াড। ছেলেটা মোটর স্কোয়াডে জয়েন করেছে। ভিনা বলল, মোটর স্কোয়াডের সবাই ক্রিমিনাল হয় আর তুমি সেটা জয়েন করেছো? ছেলেটা বলল, এই কাজের জন্য আমি ভালো টাকা পাচ্ছি আর আমাকে মোটর স্কোয়াডের কেউ ভবিষ্যতে ডিস্টার্বও করবে না। এই বলে সে ওর ব্যাগটা নিয়ে চলে গেল। পরের সিনে আমরা দেখি ভিনা ও ঠাকুমার সাথে গল্প করছে। ও জানতে চাইছিল সুন্দর মানুষদের কি লোকজন ডিস্টার্ব করে। ওর ঠাকুমা বলল, হ্যাঁ, এমন অনেক মানুষ আছে যারা নিজেদের থেকে ভালো মানুষ দেখলেই তাদের ডিস্টার্ব করে। ভিনাকে দেখে ওর ঠাকুমা জিজ্ঞেস করলো, তোমাকে কেউ ডিস্টার্ব করছে কিনা? ভিনা বলল, একজন ডিস্টার্ব করছিল, কিন্তু তাকে আমি সবার সামনে মুখে থুতু দিয়ে চলে এসেছি, সে আর হয়তো আমাকে ডিস্টার্ব করবে না। এমন সময় ভিনা দাদু রক্তমাখা ইউনিফর্মে ঘরে ঢুকলো। সেটা দেখে ওরা দুজনেই খুব ভয় পেয়ে যায়। আরে এটা আমার রক্ত নয়, এই বলে ভিনা দাদু ঘরে ঢুকে গেল। ভিনার ঠাকুমা ওনাকে গিয়ে জিজ্ঞেস করে এসব কি করে হলো। তখন ওর দাদু বলল, কিছু গুন্ডারা মিলে একটা সেনাকে খুব মারছিল, আর সেই সেনাকে হসপিটালে নিয়ে যেতে গিয়ে ওর গায়ে রক্তের দাগ লেগেছে। তখনই ভিনার ঠাকুমার ঘুম ভেঙে যায়। উনি বিছানায় উঠে বসলেন। তারপর ভিনার দাদুর কাছে এসে উনি বললেন যে ভিনার ব্যাপারে এমন একটা কথা আছে যেটা আমি কাউকে বলিনি। দাদু বলল, কি কথা? তখন ভিনার ঠাকুমা বলল, যখন আমি গতকাল ভিনাকে চান করাচ্ছিলাম তখন ওর শরীরে আমি অনেক ক্ষত দেখেছি। ওর দুটো হাত ভেঙে গেছে, এছাড়া একটা পাও ভাঙা ছিল। ভিনার দাদু বলল, আমিও যখন ওকে কবর দিয়েছি এসব খেয়াল করেছি, কিন্তু এখন ওইসব কথা বলার সময় নয়, আমরা পরে এইসব নিয়ে কথা বলবো। এই বলে ভিনার দাদু সেই জায়গা থেকে চলে যায়। ভিনার ঠাকুমা বাইরে যাওয়ার সময় ভিনার ঘর থেকে কারোর কান্নার শব্দ শুনতে পেলেন। উনি ঘরে ঢুকে দেখলেন সেখানে কেউ নেই। বিছানায় ভিনার কিছু জিনিসপত্র ছড়িয়ে পড়ে আছে। ঠাকুমা লিন্ডা আর ভিনার একটা ছবি দেখতে পেলেন, আর ভিনার হেয়ার এক্সটেনশন করা চুলটাও সেখানে ছিল। উনি জিনিসপত্রগুলো গুছিয়ে আলমারির ভেতরে রাখতে যাবেন, তখনই ভেতর থেকে উনি ভিনার কান্নার শব্দ শুনতে পান। ভয়ে ভয়ে আলমারির দরজাটা খুলে দেখেন সেখানে কেউ নেই। ঠাকুমা পেছন ফিরে ঘরে চারপাশটা দেখলেন, কেউ ছিল না। এমন সময় আলমারির ভেতর থেকে ভিনা আরেকবার কেঁদে উঠল। ঠাকুমা ভেতরে তাকিয়ে দেখে সেখানে ভিনা বসে আছে। উনি ভয়তে আলমারির দরজা বন্ধ করে দিলেন। তারপর আবার খুলে দেখেন সেখানে কেউ নেই। পরের সিনে আমরা দেখি পুলিশ স্টেশনে ভিনার বোন আর ঠাকুমা গেছে। সেখানে ওদেরকে একটা ব্যাগ দেওয়া হলো। ওর ভেতরে ভিনার মোবাইল ছিল। ওরা দুজনে ভিনার জিনিসপত্র নিয়ে আলোচনা করছিল। এমন সময় সেখানে ড্যানি হাজির হয়। ভিনার বোন আর ঠাকুমার সাথে ড্যানি এসে আলাপ করে। ড্যানি আসলে সোশ্যাল মিডিয়াতে ভূতেদের নিয়ে কন্টেন্ট তৈরি করে। ঠাকুমা ড্যানিকে উদ্দেশ্য করে বলছিল, আমার নাতনি ভিনা কোনো ভূত নয়। ড্যানি ওদেরকে সবকিছু বোঝাতেই যাবে, ওই সময় সেই জায়গাতে সুপারিনটেন্ডেন্ট ইন্দ্রা হাজির হয়। সে ভিনার ঠাকুমা আর বোনকে বলল যে এই জিনিসপত্রগুলো আমরা ভিনার দুর্ঘটনাস্থল থেকে পেয়েছিলাম। এই জিনিসপত্রগুলোই আমাদের কাছে একমাত্র প্রমাণ, আর আমরা যখন এর তদন্ত শেষ করব তখন আপনাদের জানিয়ে দেওয়া হবে। ততক্ষণ এই জিনিসপত্রগুলো আপনাদের কাছে রাখতে পারেন। তার পরের সিনে আমরা দেখি লিন্ডা বিছানায় শুয়ে মোবাইল ঘাঁটছিল। কিছুক্ষণ পর সে মোবাইলটা পাশে রেখে ঘুমিয়ে পড়ল। তারপর যখন চোখ খোলে দেখে ও একটা অন্ধকার জায়গাতে শুয়ে আছে। চারপাশ থেকে মাটি ঘুরে কেউ ওর হাত আর পা ধরে রাখলো। লিন্ডা নিজেকে ছাড়াতে পারছিল না। এমন সময় ও দেখলো জঙ্গল থেকে একটা মেয়ে বেরিয়ে আসছে। মেয়েটা আসলে কেউ নয়, ভিনা। লিন্ডা কাঁদতে কাঁদতে ভিনাকে বলল যে আমাকে সাহায্য করো, কিন্তু ভিনা লিন্ডার সামনে গিয়ে ওর বুকের ওপর বসে মুখে হাত ঢুকিয়ে ওর মুখ দুটো চিরে দেয়। আর তখনই লিন্ডা ঘুম থেকে জেগে ওঠে। তার মানে এতক্ষণ ও স্বপ্ন দেখছিল। পরের সিনে আমরা দেখি ড্যানি লিন্ডার বাড়িতে এসছে ওর সাথে কথা বলতে। ড্যানি ওকে জিজ্ঞেস করে যে তোমার কোনো বন্ধু কি মোটর স্কোয়াডের সদস্য? লিন্ডা লুকমানের নাম করলো। বলল ও ডুম রাইডার্সদের জন্য নানা জিনিসপত্র তৈরি করে। ড্যানি ডায়েরিতে লুকমানের নাম লিখছিল। তখন লিন্ডা বলল, লুকমান খারাপ কিছু করবে না, ও মোটর স্কোয়াডের ভয়তেই ওই দলে জয়েন করেছিল। তারপর লিন্ডা বলল, ওই মোটর স্কোয়াডের একজন সদস্য ভিনাকে ডিস্টার্ব করতো, ওর নাম এগি। স্কুল শেষ হয়ে গেলে এগি ওর গার্লফ্রেন্ডকে নিতে আসতো। ওর গার্লফ্রেন্ডের নাম ছিল টিকা। এরপর কিছুদিন আগের ঘটনা দেখানো হয়, যেখানে এগি একটা স্কুলের বাইরে বাইক নিয়ে বসেছিল। ভিনাকে বাইরে বেরোতে দেখে ও একটা আইসক্রিম কিনে দেয়। লিন্ডা ভিনাকে বারণ করেছিল যে তুই আইসক্রিমটা নিয়েছিস কেন, তাহলে ছেলেটা ভাববে যে তুই ওকে পছন্দ করিস। কিন্তু ভিনা এগিকে আইসক্রিমটা ফেরত দেয়নি। এদিকে এগির গার্লফ্রেন্ড ভিনাকে আইসক্রিমটা দিতে দেখে নেয়। টিকা এগিকে জিজ্ঞেস করে যে তুমি ওকে আইসক্রিম দিলে কেন, কিন্তু এগি বলল আমি এমনিই দিয়েছি। পরের দিন টিকা ওর বন্ধুদের নিয়ে ভিনার ওপর চড়াও হয়। ও ভিনার চুলে চুইনগাম লাগিয়ে দেয়। এদিকে ভিনাও ওদের গায়ে টয়লেটে জল ফেলে দিয়েছিল। এই সমস্ত কথাগুলো লিন্ডার থেকে ড্যানি রেকর্ড করে নিচ্ছিল। লিন্ডা বলল একদিন ভিনা আরও কফি শপে যাচ্ছিল। সেখানে এগি আর ওর দলবলের সাথে ওদের দেখা হয়। এগি ভিনার হাত ধরে টানাটানি করছিল ওর পাশে বসানোর জন্য,
কিন্তু ভিনা রেগে গিয়ে হাত ছিনিয়ে চলে যায়। ভিনা মডেলিং করতো বলে ও চুল খুব ভালোবাসতো। ভিনা ওয়াশরুমে মুখ ধুচ্ছিল, এগি সেখানে চলে যায়। ও ভিনার ওপর জোর করতে থাকে যে ও আগের দিন এগির কথা শুনলো না কেন। ভিনা ফোন বের করে এগির ভিডিও করছিল, কিন্তু এগি ওর ফোনটাই কেড়ে নেয়। জোর করতে করতে ভিনা এগির মুখে থুতু দিয়ে দেয়, আর সেগুলো এগির সমস্ত বন্ধুরা দেখে ফেলে। ভিনা সেই জায়গা থেকে চলে যায়। ড্যানি লিন্ডার এই রেকর্ডিংগুলো শুনে এগিকে সোশ্যাল মিডিয়াতে সার্চ করছিল। পরের সিনে আমরা দেখি এগি বাইকে চেপে বাড়ি ফিরছে। এগির মা ওর জামা কাপড় গোছাচ্ছিল। এগি এসে বাধা দেয়। তখন ওর বাবা এসে বলল, এগির জামা কাপড় গোছাতে হবে না, কেবল ওর দরকারি কাগজপত্রগুলো গুছিয়ে দাও, এগি জাকার্তায় চলে যাবে। আমি ওর কুকীর্তিগুলোকে আর চাপা দিয়ে রাখতে পারছি না। এই বলে তিনি এগিকে ঘর থেকে বেরোতে বারণ করে নিজে বাইরে চলে যান। এগি ঘরের লাইট অফ করে সুটকেসটাকে নিচে নামিয়ে রেখে বিছানায় শুয়ে পড়ে। তখনই ও ঘর থেকে কিছু অদ্ভুত শব্দ শুনতে পেল। নিচে নামতে গিয়ে মেঝেতে ওর পায়ে জল লাগে। এগি খাটের নিচে হাত ঢুকিয়ে বরফের টুকরো বের করে আনে। ও বুঝতে পারছিল না খাটের নিচে বরফের টুকরো এলো কি করে। এগি বাথরুমের দরজা খুলে দেখে সেখানেও মেঝেতে প্রচুর বরফের টুকরো পড়ে আছে। ও বাথটবের পর্দা খুলে দেখলো সেটা পুরো বরফে ঢাকা। বাথটব থেকে দুটো হাত বেরোতে দেখে এগি ভয়ে মেঝেতে পড়ে যায়। সেখান থেকে ভিনার ভূত বেরিয়ে আসছে। ও এগির পা ধরে বাথরুমের ভেতর টানলো। এগি বাইরে পালানোর চেষ্টা করছিল, কিন্তু ভিনা দেওয়ালে ওর মাথা ঠুকে দেয়। তারপর পায়ের ওপর পা তুলে ওর ওপর বসে মুখে রক্তের থুতু দিতে থাকে। কিন্তু জ্ঞান ফিরতেই এগি দেখলো ওর মুখে রক্তের থুতু নেই। তারপর আচমকা পেছন থেকে এসে ভিনা ওর মাথায় লাঠি মারলো। এগি নিচে ঝাঁপ মারছিল, তখনই ওর বাবা ওকে ধরে নেয়। ওর বাবা মা এগিকে শান্ত করার চেষ্টা করছিল, কিন্তু এগি ভয়তে কিছু বলতেই পারল না। পরের সিনে আমরা দেখি ড্যানি এদিক ওদিক ঘুরে ঘুরে নানা মানুষকে জিজ্ঞাসাবাদ করে নিজের মতো তদন্ত করছে। ড্যানি একটা দোকানদারকে জিজ্ঞেস করে ডুম রাইডার্সদের আড্ডা মারার জায়গার খোঁজ পায়। অন্যদিকে লিন্ডা ভিনার দেওয়া চিঠিটা পড়ছিল। সেখানে ভিনা লিখেছে, আমি এই যে দূরে চলে গেছি এটা তোমার পছন্দ হচ্ছে না তাই না? আমার খুব ভয় হচ্ছে যে আমি এই অত্যাচার আর কতদিন সহ্য করতে পারবো। লিন্ডা ওর লেখাগুলো পড়ে কেঁদে ফেললো। এদিকে লিন্ডার আন্ট আর ওর মা অন্য একটা ঘরে গল্প করছিল। তখনই ওরা লিন্ডার ঘর থেকে চিৎকারের শব্দ শুনতে পায়। লিন্ডার শরীরে ভিনার আত্মা ভর করেছে। ঝোড়ো হাওয়ায় দরজা জানলা বারবার বন্ধ হচ্ছে আর খুলছে। ওরা দুজন মিলে লিন্ডাকে ধরে রাখতে পারছিল না। লিন্ডা ধীরে ধীরে হাওয়ায় ভাসতে লাগলো। অন্যদিকে ড্যানি ডুম রাইডার্সদের ডেরায় এসে পৌঁছায়। ও মেঝেতে কিছু রক্তের দাগ দেখতে পেল। লিন্ডার একটা প্রতিবেশী এসে ভিনার ঠাকুমাদের বলল যে লিন্ডার শরীরে ভিনার আত্মা ভর করেছে, আর ও আপনাদের সঙ্গে কথা না বলে যাবে না। একথা শুনে ভিনার বাবা, ঠাকুমা আর ওর বোন লিন্ডার বাড়িতে রওনা দিল। লিন্ডাকে ওর মা আর পিসি ধরে রেখেছিল। তখন সেই ঘরে ভিনার ঠাকুমা, বোন আর বাবা ঢোকে। ভিনার ঠাকুমা ওর পাশে গিয়ে বসলো। লিন্ডার শরীরে থাকা ভিনার আত্মা কাঁদতে কাঁদতে বলছে যে আমাকে খুন করা হয়েছে। এই কথাগুলো ওর বোন রেকর্ড করে নিচ্ছিল। ওর বাবা বলল, তোমার সাথে কি কি হয়েছিল সব সত্যি কথা বলো। ভিনা বলল, আমাকে পেছন থেকে মাথায় মেরেছিল, তারপর লাঠি দিয়ে মেরে আমার হাতও ভেঙে দেয়, তারপর মোটর সাইকেলে আমার মাথা ঠুকে ঠুকে মেরেছে, তারপরে আমি কিছুই দেখতে পাইনি, আমি অজ্ঞান হয়ে গেছিলাম। তারপর আমার যখন জ্ঞান ফিরল তখন ও আমার চোখ বেঁধে দিচ্ছিল। সেখানে থাকা সমস্ত ছেলেরা ভিনার সাথে দুর্ব্যবহার করেছে। জ্যাকি ওকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু ওকেও খুব মারা হয়েছে। তারপর ভিনার পায়ের ওপর দিয়ে মোটর সাইকেল চালিয়ে দেওয়া হয়। খুব ব্যথা হচ্ছে এই বলে ভিনার আত্মা চিৎকার করে কাঁদতে লাগলো। তারপর ওদের দুজনকে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে, যাতে মনে হয় এটা একটা অ্যাক্সিডেন্ট। ভিনা আসল দোষী এগির নামটা বলে দেয়, আর এটাও বলে যে ওর বাবা একজন পুলিশ অফিসার। সবকিছু শোনার পর ভিনার ঠাকুমা বলল, তুমি লিন্ডার শরীর ছেড়ে চলে যাও, লিন্ডার কষ্ট হচ্ছে। তারপর ভিনা একটু জল খেয়ে লিন্ডার শরীর ছেড়ে চলে যায়। পরের সিনে আমরা দেখি ড্যানিকে ভিনার বোন মালিয়ানা ফোন করে সবকিছু বলে। মালিয়ানার করা লিন্ডার রেকর্ডিংটা ভাইরাল হয়ে যায়। ভিনার সেই সমস্ত কথাগুলো সবাই শুনে। ঠাকুমা আর মার্লিয়ানাকে থানায় ডাকা হয়। ঠাকুমা অফিসার ইন্দ্রাকে বলে যে আমার নাতনি মার্লিয়ানা ভুল করে লিন্ডার রেকর্ডিং করে নিয়েছে। অফিসার ইন্দ্রা বলে, আপনি ওইসব নিয়ে চিন্তা করবেন না, আসলে ড্যানি অফিসার ইন্দ্রার ভাই। মার্লিয়ানা ড্যানিকে রেকর্ডিংটা পাঠিয়েছিল, আর ড্যানি সেটা ভাইরাল করে দেয়। অফিসার ইন্দ্রা ওদের সাথে একটা উকিলকে পরিচয় করিয়ে দিল। উনি আরো বললেন যে ড্যানিকে এই কেস থেকে দূরে থাকতে বলেছিল ওর ভালোর জন্যই, কারণ এই কেসে জড়িত সবাই এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে। আর ওনারা জেনে গেছেন যে এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, ভিনাকে খুন করা হয়েছে। আর এই ঘটনার 48 ঘন্টার মধ্যেই ওরা দোষীদের নাম জানতে পেরে গেছে। কিন্তু পর্যাপ্ত প্রমাণ না থাকার কারণে ওরা কোনো স্টেপ নিতে পারেনি। আর আমাদের কাছে যা প্রমাণ আছে আমরা চাই না সেটা বাইরে কেউ জানতে পারুক, তাহলে আসল দোষীরা পালিয়ে যেতে পারে। অফিসার ইন্দ্রা ঠাকুমাকে বলল যে আমরা যে কাজটা করতে চলেছি তার জন্য আপনার অনুমতি চাই। ওর ঠাকুমা বুঝতে পারছিল না কিসের জন্য অনুমতি চাই। তখন অফিসার ইন্দ্রা বলল, আমরা ভিনার বডিটা আরেকবার পোস্টমর্টম করতে চাই, সেই জন্য ওর কবরটা আরো একবার খুঁড়তে হবে। ভিনার ঠাকুরদা প্রথমে রাজি হচ্ছিল না। তখন মার্লিয়ানা বলল, আমরা যদি এখন কোনো স্টেপ না নিই তাহলে মোটর স্কোয়াড আরো অনেক প্রাণ নেবে। আর ঠাকুমা বলল যে আমি দোষীর শাস্তি চাই,
পরের সিনে আমরা দেখি এগি বেসিনে হাত ধুচ্ছিল। এমন সময় ভিনার আত্মা পেছন থেকে এসে ওকে মারতে থাকে। দেওয়ালে মাথা ঠুকে ওকে ওয়াশরুমের বাইরে ছুঁড়ে ফেলে দেয়। মেঝেতে মাথা ঠুকে ওর মাথা ফাটিয়ে দিল। তারপর ভিনা লাঠি দিয়ে মেরে এগির হাত ভেঙে দেয়। মাথাতেও সজোরে লাঠি দিয়ে মারল। চুলের মুঠি ধরে ঘর থেকে বের করার সময় দরজা দিয়ে মেরে ওর পাও ভেঙে দেয়। তারপর এগির বেল্ট খুলে ওর চোখ বেঁধে দিয়ে মেঝেতে মাথা ঠুকতে ঠুকতে ওকে মেরে ফেললো। পরের দিন লিন্ডা আর ওর মা ভিনাদের বাড়িতে আসে। মার্লিয়ানা লিন্ডার কাছে ক্ষমা চায় ওর রেকর্ডিং করার জন্য। অন্যদিকে ভিনার কবর খুঁড়ে যখন ওর বডিটা বের করা হচ্ছিল, সেই সময় লিন্ডার উপর আবার ভিনার প্রেতাত্মা ভর করে। সকলে ধরাধরি করে লিন্ডাকে বিছানায় শুইয়ে দেয়। ডাক্তাররা ভিনার বডি নিয়ে যত পরীক্ষা নিরীক্ষা করছে, এদিকে লিন্ডাও তত চিৎকার করছে। ভিনার আত্মা কাঁদতে কাঁদতে বলছে আমার ব্রেসেস আর হেয়ার এক্সটেনশনটা তুলে নিতে। তখনই মার্লিয়ানা অফিসার ইন্দ্রাকে ফোন করে সবকিছু বলে। কথা মতো ভিনার বডি থেকে ওর হেয়ার এক্সটেনশন আর ব্রেসেস গুলো তুলে নেওয়া হয়। তারপর ভিনার আত্মা লিন্ডার বডি ছেড়ে চলে যায়। অন্যদিকে ভিনার পোস্টমর্টেমের রিপোর্ট চলে আসে। অফিসার ইন্দ্রা ফোন করে সমস্ত অপরাধীদের তুলে নিতে বলল, আর ওনার নির্দেশ মতো পুলিশ অফিসাররা ছড়িয়ে ছিটিয়ে থাকা সমস্ত অপরাধীদের তুলতে থাকে। ভিনার সাথে হওয়া এই অত্যাচারে 11 জন অপরাধীর মধ্যে 8 জনকেই ধরে নিয়েছে, আর বাকিদের তল্লাশি চলছে। আর এইভাবেই ভিনার অপরাধীরা শাস্তি পেল।